আমাদের ইন্ডাস্ট্রিজ বা হাউসহোল্ড কেন এখনো সংগ্রাম করছে এনার্জির জন্য? Widespread inefficiency across the governmental or any other institutions. Demand estimationটা ঠিক মতো এস্টিমেট করা হয় না, এটা ওভার এস্টিমেটেড একটা ফিগার। ইন্ডাস্ট্রি কেউ করলে তো তার গ্যাস বা বিদ্যুৎ সেটা দরকার হবে। এনার্জিটা এমনভাবে সরবরাহ করতে হবে যাতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে কোনো বাধাগ্রস্ত না হয়। এনার্জি সিকিউরিটির দিকেও কিন্তু ফোকাস করতে হবে। বাংলাদেশের আসলে কোন দিকে যাওয়া উচিত? 2030-এ আমার 90% আপনার ইম্পোর্ট ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাবে। এখন কত পার্সেন্ট আছে? Around 70-65%. আচ্ছা। It is very easy to save 1 megawatt of energy rather than producing 1 megawatt of energy. সরকার যে 20% যে টার্গেট, যেটা এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভ করবে, যদি এটা করতে পারে তাহলে কিন্তু আমার যে ইম্পোর্ট যে আপনার বিলস, সেটা কিন্তু প্রায় 60-70% কমে যাবে। কি করতে হবে? ন্যাচারাল গ্যাস এক্সপ্লোরেশনটাকে আরেকটু স্ট্রেনথেন করতে হবে। সেটা কি অফশোর অনশোর? বোথ অফশোর অ্যান্ড অনশোর। আমি এখন আইওসিকে ইনভাইট করে আমি কালকে থেকে আমি এক্সপ্লোরেশনের দিকে যাব। ইট উইল টেক অ্যাট লিস্ট 15 to 20 years to feed it to the national grid. রিনিউয়েবল এনার্জি, সেটার সম্ভাবনা আমাদের কি? গ্রিডটাকে যদি মডার্নাইজ আমরা না করি, কিংবা যদি আমরা ব্যাটারি সিস্টেম যদি ডেভেলপ না করি, এই ম্যাক্সিমাম 20-25% কিন্তু আমরা অ্যাকচুয়াল ইউটিলাইজেশন এটা করতে পারবো। আপনার গবেষণায় এনার্জি নিয়ে আপনি একটা 4A ফ্রেমওয়ার্ক বলে একটা কথা আছে। প্রথম এ হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি, সেকেন্ড এ হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবিলিটি, থার্ড এ হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেবিলিটি, এবং ফোর্থ যে এ সেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবিলিটি। আগামী 5 বছরে আপনার এই 4A ফ্রেমওয়ার্কের মধ্যে কোনটি বাংলাদেশের জন্য আসলে বড় চ্যালেঞ্জ? আমার মতে অ্যাফোর্ডেবিলিটি। প্রিয় দর্শক, বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্স টিবিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আসলে বাংলাদেশের ওভারঅল অর্থনীতি, আসলে বাংলাদেশের আমরা ইন্ডাস্ট্রিগুলো সব কিছু যদি বলি, তো সেখানে কিন্তু আজ জ্বালানি এবং টেকসই উন্নয়নের কথা খুব বলা হচ্ছে, এটার গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে। তো এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং বিশিষ্ট গবেষক ডক্টর সাকিব বিন আমিন। ডক্টর সাকিব বিন আমিনের ইকোনমিক্সের প্রফেসর, আগেই বলেছি, এবং সে কিন্তু আসলে এনার্জি সেক্টর নিয়ে তার খুব বিস্তর গবেষণা আছে। তো আমরা দর্শক, এই যে টেকসই জ্বালানি এবং আসলে বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে, কারণ আমরা দেখছি যে আসলে বাংলাদেশের সবাই, এটা হাউসহোল্ড থেকে শুরু করে ইন্ডাস্ট্রিজ, সবাই কিন্তু আসলে এনার্জি ক্রাইসিসে ভুগছে, এবং আমাদের যে বিনিয়োগ হচ্ছে না প্রাইভেট সেক্টরে, সেটাও কিন্তু অন্যতম একটা কারণ এই জ্বালানির অভাব। তো এইসব বিষয় নিয়ে আজকে ডক্টর সাকিব বিনের সাথে আলোচনা করব, এবং আপনাদের সাথে দর্শক আমরা বিস্তারিত এগুলো শেয়ার করব। সো ডক্টর সাকিব বিন আমিন, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ সাজ্জাদ ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন আপনার ব্যস্ততা সত্ত্বেও। তো ডক্টর সাকিব, যদি একটু শুরুতে করতে চাই, যে ধরেন যে বাংলাদেশে গত 2 বছর জানেন যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গিয়েছে, একটা সরকারের পতন, ইন্টারিম একটা সরকার 1.5 বছর, তারপরে হচ্ছে গত 6 মাস ধরে নতুন একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। তারা তাদের প্রথম বাজেট দিয়েছে 26-27 অর্থ বছরের জন্য। সো ওভারঅল বাজেট নিয়ে আপনার এবং আসলে বাংলাদেশের অর্থনীতি বর্তমান যে হালচাল, সেটা নিয়ে আপনার অবজারভেশনটা কি? ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনার প্রশ্নের জন্য। প্রথমে আমি যেটা বলবো, এবারে বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বহু বছর পরে একটা গণতান্ত্রিক সরকার, আমাদের দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাজেটটা প্রণয়ন করেছে। ওনারা যে খুব বেশি সময় পেয়েছে সেটা কিন্তু না, ওনারা ক্ষমতায় আসার 4-5 মাসের মধ্যে বাজেটটা প্রণয়ন করতে হয়েছে। সো আমরা যদি কিছু দেখি যে এবারে বাজেটটা কিন্তু গতবারের থেকে রিভাইজ বাজেটের কিন্তু 19% বেশি একটা বাজেটের আকারটা, যেটা হচ্ছে গিয়ে 9.38 লাখ কোটি টাকা। এবং 2-1টা জায়গায় ওনারা ফোকাস করেছে, যেটা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, দেন আপনার হেলথ, এডুকেশন, হিউম্যান ক্যাপিটাল, এগুলো আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী সরকারগুলো কিন্তু এই জায়গাগুলোয় ওভাবে ফোকাস করেনি। তো এই জন্য আমি মনে করি এবারের বাজেটটা অত্যন্ত একটা টাইমলি এবং রিয়েলিস্টিক বাজেট। অলদো এটা একটু খুবই অ্যাম্বিশিয়াস, কারণ এখানে যে রেভিনিউ টার্গেটটা ধরা হয়েছে সেটা পুরা জিডিপি 3.6%-এর মতো প্রায়। তো এখন যেটা হচ্ছে গিয়ে আমাদের, যেটা আমি পার্সোনালি মনে করি
তো গভর্নমেন্ট যখন একে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থেকে যখন টাকা নেওয়া শুরু করবে তখন একটা সাংঘাতিক ক্রাউডিং আউট এফেক্ট হতে পারে। আচ্ছা। তো এই জায়গাটা যদি একটু গভর্নমেন্টের নীতি নির্ধারকরা জি। একটু গুরুত্ব সহকারে দেখে তাহলে আমি মনে করি যে এটা অত্যন্ত একটা বাস্তবায়নযোগ্য বাজেট। প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আমরা জানি যে অনেক বছর ধরেই আসলে গত 3-4 বছর ধরেই খুব কম আছে, এবং আপনি জানেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সেটা লেস দেন 5%, সেটাও হিস্টোরিক্যাল লো। তো দ্যাট ইন্ডিকেট যে আসলে ইকোনমিতে আপনি বিনিয়োগ হচ্ছে না, আর বিনিয়োগ না হলে আসলে আমাদের কর্মসংস্থানও হবে না, যেটা কিন্তু আসলে শেখ হাসিনা সরকারের পতনের কথা যদি বলি, সেটা আমার হিসাবে একটা অন্যতম প্রধান কারণ ছিল আসলে যে মানুষের কর্মসংস্থান ছিল না। তো এখন আপনার ধরেন যে প্রাইভেট সেক্টরকে বুস্ট করার জন্য কিন্তু বাজেটে অনেক কিছু উদ্যোগ আছে। সেটা যদি বলি যে ধরেন যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারপরে আপনি জানেন যে রিনিউয়েবল এনার্জিতে সব ধরনের ডিউটি জিরো করা হয়েছে, যেটার কারণে আসলে বিনিয়োগ হচ্ছে না, এবং আপনি ডিরেগুলেশন সেগুলো নিয়ে স্পেসিফিক টাইম বাউন্ড বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যাতে আসলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা খুব ফাস্টার এবং গুণগত সেবা পায় সরকারের থেকে, যেটা আসলে খুব বড় একটা অভিযোগ বাংলাদেশের ক্ষেত্রে। তো এগুলো করা হয়েছে, কিন্তু আসলে তো আমাদের জ্বালানি নাই। আপনি ধরেন যে ইন্ডাস্ট্রি কেউ করলে তো তার গ্যাস বা বিদ্যুৎ সেটা দরকার হবে। তো আপনি কি মনে করেন যে এই উদ্যোগের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পজিটিভ উদ্যোগ, তারপরেও আসলে জ্বালানি না থাকার কারণে কি আসলে এই উদ্যোগগুলো কতটা সফল হবে আপনি মনে করেন? ধন্যবাদ সাজ্জাদ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করার জন্য। সো আমরা যেটা এনার্জি ইকোনমিক্স নিয়ে যারা রিসার্চ করি, আমরা একটা কথা বলে থাকি, এনার্জি ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কাজে আপনি যদি বিনিয়োগ বাড়াতে চান, আপনি যদি ইন্ডাস্ট্রিকে যদি আরেকটু এই সেক্টরে গ্রোথ দেখতে চান, জ্বালানির কোনো বিকল্প নাই। এবং আরেকটা জিনিস আমরা প্রায় বলে থাকি যে যখন বিনিয়োগকারীরা আপনার দেশে যখন বিনিয়োগ করবে, ওদের জন্য একটা কম্পিটিটিভ মার্কেট এনভায়রনমেন্ট ক্রিয়েট করা খুবই জরুরি। কিন্তু আমরা যেটা দেখছি বাংলাদেশ এই জায়গাটা একটু ল্যাগিং বিহাইন্ড, আমাদের কিন্তু কম্পিটিটিভ মার্কেট এনভায়রনমেন্টে নাই। আমরা দেখেছি যে প্রথম যখন এনার্জি মার্কেটের রিফর্মগুলো হয়েছিল সেটা কখন 90 সালে যখন প্রথম রিফর্ম হয়েছিল, যেখানে আপনার বিভিন্ন ডোনার এজেন্সিগুলো তারা কিন্তু একটা লোনের প্রি কন্ডিশনই বলেছিল যেরকম ইউ হ্যাভ টু গো ফর সাম রিফর্মস। তখনই আমরা দেখেছি এরকম যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো হয়েছিল সেগুলোকে রিস্ট্রাকচার করা হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভার্টিক্যাল আনবান্ডলিং। এবং তারপরে আমরা দেখেছি এরকম যে প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা হয়েছে এনার্জি সেক্টরে। এবং আমরা দেখেছি এটা সমস্ত উন্নয়নশীল ডেভেলপিং এবং এমার্জিং কান্ট্রিগুলা এটাকে একটা উদ্যোগ নিতে হয়েছে, যেরকম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে স্টাবলিশ করতে হয়েছে। কেন করতে হয়েছে? বিকজ এখানে একটা এনার্জির একটা রিলায়েবল সাপ্লাই, এফোর্ডেবল সাপ্লাই ওরা একটা সরবরাহ করতে চেয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যেরকম যখনই প্রাইভেট কোম্পানি আমাদের দেশে স্পেশালি জেনারেশন সেক্টর আসা শুরু করলো, আমরা কিন্তু একটা গ্রোথ দেখতে পেরেছি। কাজে এই মুহূর্তে যদি দেখি আমার এনার্জি এক্সেস এখানে, কিংবা আপনি যদি ইনস্টল ক্যাপাসিটি কথা বলেন, আমরা মোটামুটি একটা অ্যাচিভমেন্ট করেছি। হ্যাঁ, যদিও গুণগত মান নিয়ে এখানে কোশ্চেন আছে, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে এই এনার্জিটা কি রিলায়েবল? যখন ইন্ডাস্ট্রি আপনার ওদের ফার্মগুলা চালাচ্ছে, এটা কি তারা কি আপনার বিদ্যুৎটাকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে? আপনি খেয়াল করে দেখবেন 2007 সালে কিন্তু আমাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টস পলিসির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনার সিপিপিগুলা করা হয়েছে। এখন এই মুহূর্তে এসে আমার যেটা মনে হচ্ছে যে এনার্জিটা এমনভাবে আমাদের সরবরাহ করতে হবে যাতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে কোনো এখানে বাধাগ্রস্ত না হয়। এবং এটা করতে যে আমাদের এখন এনার্জি সিকিউরিটির দিকেও কিন্তু ফোকাস করতে হবে। এই যে আপনি বললেন যে ধরেন যে ইনস্টল ক্যাপাসিটি অনেক আমাদের, তো তারপরেও ধরেন যে এত ইনস্টলড হলো কিন্তু সেটার অর্ধেকের মতো আমরা পাচ্ছি, এটা আসলে এই যে ফুলটা না পাওয়ার কারণটা কি? এবং এত টাকা ইনভেস্টমেন্টের পরেও সরকার, বেসরকারি প্রতিষ্ঠান সবাই সহ, তো তারপরে আসলে এই সিকিউরিটিটা কেন হলো না? আমাদের ইন্ডাস্ট্রিজ বা হাউসহোল্ড কেন এখনো সংগ্রাম করছে আসলে এই এনার্জির জন্য? এখানে আমি দুটো জিনিসকে ফোকাস করব। একটা হচ্ছে গিয়ে আপনি দেখবেন যেরকম আমাদের inefficiency, widespread inefficiency across the governmental or any other
আপনার ইনস্টিটিউশনস, যার জন্য এটা একটা ব্যাপার। এবং আরেকটা জায়গায় আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল ডিস্ট্রিবিউশন লস কিংবা সিস্টেম লস। আপনি তৈরি করছেন অনেকখানি, কিন্তু আপনার তো সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। আমরা ডিকেড ওল্ড ইকুইপমেন্ট ইউজ করছি, কাজে শুধু ইনস্টল ক্যাপাসিটি বাড়ালে হবে না, উই নিড টু কাম আপ উইথ সাম আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া, যাতে আমরা এই বিদ্যুৎটাকে এন্ড কনজিউমার লেভেলে ঠিক মতো নিয়ে যেতে পারি। এখানে আমি একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে চাই। আমি কিন্তু একটাকে বললাম প্রাইভেট কোম্পানিগুলো এসেছিল, কোথায় এসেছিল? তারা কিন্তু মেইনলি জেনারেশন সেক্টরে এসেছিল। রাইট। আপনি বাইরের যে কোনো উন্নত বিশ্বে দেখেন যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সেক্টরেও কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোর এঙ্গেজমেন্ট আছে। কিন্তু আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে আমি ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন সেক্টরে কিন্তু আপনার প্রাইভেট কোম্পানির কোনো ইনভলভমেন্ট আমি দেখি নাই। তো আপনি যদি প্রাইভেট কোম্পানিকে এই সেক্টরে নিয়ে আসতে না পারেন, এবং রিগার্ডিং দ্য ইনস্টিটিউশনাল কনস্ট্রেন্টস এবং দ্য এনার্জি ইউটিলিটিস, এই প্রবলেমটা থেকেই যাবে। কিন্তু বিষয়টা কি এমন যে আমরা এই যে আমাদের ক্যাপাসিটি আছে, এই বিদ্যুৎটা দিতে পারছি না, এটা আমাদের ট্রান্সমিশন লাইন যথেষ্ট নাই, সেটা কি কোনো কারণ? সেটা একটা অন্যতম কারণ। আচ্ছা, সেটা একটা অন্যতম কারণ। আপনি যখন বিদ্যুৎ নিয়ে যাচ্ছেন, আপনার ধরেন একটা সময় 30%-এর মতো সিস্টেম লস ছিল, এখন সেটা কমে 12-14%-এর মতো এসেছে। আচ্ছা, কাজে এখানে একটা সিস্টেম লস হয়ে যাচ্ছে। ওকে। এটা কি এই আপনি যেটা বললেন যে পুরনো মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট, এগুলোর কারণেই কি এই যে লসটার একটা কারণ? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা কারণ। আপনার এখানে আমরা যখন একটা ফ্যাক্টরি যখন পুরোপুরি শাটডাউন না হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা হচ্ছে গিয়ে ওই এটা নিয়ে খুব নজর দেই না। রাইট। আচ্ছা সাকিব ভাই, আরেকটা প্রশ্ন, যে ধরেন আমাদের দেশের এই যে ইন্ডাস্ট্রিজগুলো আমরা দেখি যে তারা বলে যে গ্যাস পাচ্ছে না, তারা কিন্তু বলে না যে বিদ্যুৎ পাচ্ছে না, মেইনলি হলো গ্যাস পাচ্ছে না। তো একটা প্রশ্ন যে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো কেন এতটা গ্যাস বেসড, যেটা কিন্তু আপনি ধরেন যে ইন্ডিয়া বা চায়না, এদের এক্সাম্পল যদি দেই, তারা তাদের ইন্ডাস্ট্রি কিন্তু এতটা গ্যাস বেসড না। তো আমাদের এটার কারণটা কি? থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা জিনিস আমাদের আসলে খেয়াল রাখতে হবে, বাংলাদেশ কিন্তু হিস্টোরিক্যাল একটা এনার্জি ডেফিশিয়েন্ট কান্ট্রি। আমাদের কিন্তু অপশন খুব কম, যে আমাদের ইন্ডিজিনিয়াস এনার্জি কি আছে, ঘুরে ফিরে কিন্তু ন্যাচারাল গ্যাস, কোল এবং রিনিউয়েবল এগুলো আছে, ব্যবহারই করতে পারিনি। যেটাও করছে ইম্পোর্ট করে নিয়ে আসছি। তো এখন হচ্ছে গিয়ে আপনি দেখেন যে এরকম আমাদের একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে আমরা একটা ন্যাচারাল গ্যাসের সাগরে কিন্তু ভাসছি। হ্যাঁ, কিন্তু সেখানে পরে যখন দেখলাম যে 2030-এর পরে আমাদের ন্যাচারাল গ্যাস আর থাকছে না, কিন্তু আমরা ওই জায়গাটায় কিছু ইনিশিয়েটিভ দরকার ছিল। সমুদ্র জয়ের পরে আমাদের 12-14 বছর কিন্তু হয়ে গেল, আমাদের কিন্তু এখনো সাগরে কিন্তু আপনার 48টা মতো আপনার ব্লক আছে, গ্যাস ব্লক আছে, কিন্তু গত 15-16 বছরে আমরা কোনো ইনিশিয়েটিভ দেখি নাই যেরকম ওই গ্যাস ব্লকগুলা থেকে এক্সপ্লোর করার, এক্সট্রাকশন করার। কাজে এখন হচ্ছে গিয়ে আপনার, এবং গ্যাস সেক্টরে আপনার, আমি আবারও বলি, আপনি গ্লোবালি হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্যাস সেক্টরে যে আপনার সিস্টেম লস বলেন, সেটা কিন্তু আপনার 2%। আর সেই ক্ষেত্রে হচ্ছে আমার দেশে, বাংলাদেশে হচ্ছে গিয়ে সেটা 10%। তো এবং এরপরে আপনার আছে বিভিন্ন আপনার ইলিগাল কানেকশনস, থেফট, পাওয়ার থেফট, গ্যাস থেফট, ওগুলোকে তো আমরা অ্যাড্রেস করছি না। যদি এগুলোকে অ্যাড্রেস করা হতো তাহলে কিন্তু আমরা বছরে 200-300 মিলিয়ন ঘনফিট আরও বেশি গ্যাস পেতাম, সমস্যাটা কিছুটা আপনার ওভারকাম হতো। কাজে এটা ডিফারেন্ট ডিরেকশন থেকে আমাকে দেখতে হবে। আমাদের ধরেন কেন আমরা অন্য কোনো কোম্পানিকে, বাইরে কোনো কোম্পানিকে কেন আমরা নিয়ে আসতে পারলাম না? আপনারা দেখেন যেরকম ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কিন্তু বিভিন্ন আইওসি, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিজগুলো যেগুলো আছে, ওনাদেরকে কিন্তু ডেকেছিল, বাট কেউ কিন্তু এখানে ইন্টারেস্ট দেখায় নাই। কেন দেখায় নাই? আমার বাংলাদেশে হচ্ছে গিয়ে ওই যেটা বললাম একটু আগে, এখানে অ্যাবসেন্স অফ কস্ট রিফ্লেক্টিভ প্রাইসিং। ওদেরকে তো আমাদের একটা মোটিভেট করতে হবে, এনকারেজ করতে হবে, ওদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এবং এখানে আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টও কিন্তু আমাদের বহু বছর পর্যন্ত কিন্তু একটা মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ছিল না। কাজে এই জন্য গ্যাস সেক্টরটাকে ওভাবে আমরা মানে আমার গ্যাস আছে, নতুন কোনো এক্সপ্লোরেশনে না যে কিন্তু আমরা অতিরিক্ত একটা চাপ দিয়ে ফেলেছি। এবং এখানে আপনার ইকুইপমেন্টস ওয়ান্স এগেন ইটস এ ভেরি ফান্ডামেন্টাল ইস্যুস, যার জন্য ইন্ডাস্ট্রি কিন্তু আপনার সবসময় কিন্তু পাওয়ারটা, এই গ্যাসটা পায় নাই। ইভেন আজকেও আপনি দেখবেন এখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু বলেছে যে এরকম শিল্প চলে কিন্তু গ্যাস কিন্তু এখন দেওয়া সম্ভব হচ্ছে না আপনার।
36% কিন্তু আমার ন্যাচারাল গ্যাস কনজিউম করে হচ্ছে গিয়ে আপনার এই ইন্ডাস্ট্রি। আমার 17 সাল থেকে 18 সাল থেকে প্রতি বছরে 15 কোটি ঘনফুট করে আমার গ্যাস কমে যাচ্ছে। এখন আমার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 170 মতো। আমার ডিমান্ড কত? ডিমান্ড কিন্তু আপনার ধরেন 370 মতো। আমি যদি এলএনজি অ্যাড করি সেই ক্ষেত্রে আপনার 270 মতো আমার পাচ্ছি। এরপর একটা কথা আছে, আপনি যে পাইপলাইন দিয়ে নিয়ে আসবেন সেই পাইপলাইন কিন্তু টেকনোলজিক্যালি নট দ্যাট মাচ অ্যাডভান্স টু অ্যাকোমোডেট এই যে ন্যাচারাল গ্যাসগুলা। ওকে, তো যে প্রশ্নটা করছিলাম যে আমাদের শিল্প কলকারখানা তারা তাদের জেনারেটর বা বয়লার এগুলো খুব গ্যাস দিয়ে চলে বা ক্যাপটিভ পাওয়ার। জি জি। তো বেসিক্যালি ইজ ইট দ্যাট যে আমাদের আসলে কোয়ালিটি ইলেকট্রিসিটি পায় না বলে ইন্ডাস্ট্রিগুলো এই যে গ্যাসের উপরে বেশি নির্ভরশীলতা? যেটা আমি জানি যে ইন্ডিয়ান ফ্যাক্টরিজ আর রান বাই ইলেকট্রিসিটি, চাইনিজরা তো অবশ্যই, বিকজ তারা কোয়ালিটি অ্যান্ড রিলায়েবল ক্রেডিবল ইলেকট্রিসিটি পাচ্ছে, দ্যাট ইজ দ্য রিজন। তো বাংলাদেশে আসলে এই যে ইলেকট্রিসিটিটা না পাওয়ার কারণেই সবাই গ্যাস নেয়, গ্যাস ইউজ করছে। তো আবার আমাদের দেখেন যে 28,000 30,000 মেগাওয়াট মানে সক্ষমতা। তো এই যে একটা মিসম্যাচ, এটার কারণটা কি? আপনি একটু গবেষণা করেছেন এইসব বিষয় নিয়ে, আপনার কাছে কি মনে হয়? এখন আমরা সক্ষমতার কথা বলছি হচ্ছে গিয়ে 28,000 30,000, কিন্তু কতটুকু আমরা আসলে তৈরি করছি 15-16,000 এই জায়গাটা আমাকে দেখতে হবে। এটা যে আপনি বলেন যে এরকম ওই ক্যাপাসিটি প্রবলেম, ওভার ক্যাপাসিটি, যে আমরা কিন্তু এখানে ডিমান্ড সাপ্লাই একটা মিসম্যাচ আছে। আমরা যে প্রসেস হচ্ছে গিয়ে ডিমান্ডটাকে ফোরকাস্ট করে এবং অ্যাকর্ডিংলি আমরা সাপ্লাই বেসটাকে অ্যালাইন করতে চাই, সেখানে আমি পার্সোনালি মনে করি যে এখানে একটা ফান্ডামেন্টাল ফ্লজ আছে, কারণ আমার ডিমান্ড এস্টিমেশনটা ঠিক মতো আপনার এটা এস্টিমেট করা হয় না। আচ্ছা। এবং এটার জন্য হচ্ছে গিয়ে আমাদের একটা ওয়াইড স্প্রেড একটা কনসালটেশন দরকার, যেখানে দেশীয় যারা রিসার্চার আছে ওনাদেরকে আমরা এঙ্গেজ করব। ওনাদেরকে এঙ্গেজ করে আমি নট অনলি দ্য এগ্রিগেট আপনার এই যে ফিগারটা, আমরা ডিসএগ্রিগেট লেভেলে কোথায় কোন সেক্টরে, ডিসএগ্রিগেট লেভেলে কোন সেক্টরে কতটুকু ইলেকট্রিসিটি আমার দরকার, সেখানে একটা আমাকে অ্যাকুরেট একটা নাম্বার আমাকে নিয়ে আসতে হবে। এখন যেটা আমার কাছে মনে হয় এটা ওভার এস্টিমেটেড একটা ফিগার, এবং এই ফিগারটাকে রেস্ট করতে যেয়ে হচ্ছে গিয়ে আমরা দেশের যে জ্বালানি খাতটা সেটাকে আমরা একটা এক্সটার্নাল একটা ঝুঁকির দিকে আমরা নিয়ে যাচ্ছি। রাইট। এই যে এক্সটার্নাল ঝুঁকির কথা বললেন, দেখেন আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তো সেখানে অন্য অনেক দেশের মতো বাংলাদেশও একই অবস্থা, যে এখানে এফেক্টেড হচ্ছে ফ্যাক্টরিজ অ্যাক্টিভিটিস জ্বালানির অভাবে। আপনার আমরা যে এত বেশি ধরেন যে আমদানি নির্ভরতা আমাদের বেড়েছে গত 1-1.5 দশকে, আপনার যেখানে হচ্ছে যে নিরাপত্তাটাও এখন জড়িত, যে খুব জিওপলিটিক্যাল কারণে কোনো দেশে কিছু হলো, মিডল ইস্টেও না হোক অন্য কোথাও যুদ্ধ হলেও দেখা যায় সেটার একটা প্রভাব পড়ে প্রাইসিংয়ের মধ্যে, সো বাংলাদেশের ইম্পোর্ট করতে হয় বেশি দামে। তো এই যে আমাদের যে ধরেন যে এত বিনিয়োগের পরেও এই যে নিরাপত্তা দিতে পারলো না, অথচ এই নিরাপত্তা না হলে তো আসলে বিনিয়োগটা হবে না। আমরা জানি যে অনেকগুলো বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে কম, কিন্তু তারপর আমরা জানি যে অনেকেই আছে, কিছুদিন আগেও টিবিএস একটা রিপোর্ট করেছে, এটা বাংলাদেশে 5-6টা বিজনেস গ্রুপ, তারা আসলে ফ্যাক্টরি করে গ্যাস কানেকশন পাচ্ছে না বলে তারা কিন্তু ফ্যাক্টরিটা রান করতে পারছে না। তো আপনার নিশ্চয়তার যে অভাবটা সেটা কিন্তু এতটাই প্রকট। তো এই যে সামনে ধরেন যে আপনি কি এটা থেকে রিকভারের কি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের আসলে কোন দিকে যাওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি এলএনজি যখন 2018 সালের পরে আপনার এলএনজির উপর আমাদের নির্ভরশীলতা অনেক বেড়ে গেল, এবং এটা অবশ্যই একটা, আমি যেটা বলি যে একটা ইমিডিয়েট সলিউশন হিসাবে ইট ওয়াজ নট এ ভেরি ব্যাড আইডিয়া, এবং এটা আপনার তো অপশন ছিল না, কি করবেন? অপশন ছিল না, কিন্তু এই যে আমাদের এখন ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, যেটা আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনিয়র যেটা বলছি, আমরা 2030-এ আমার 90% আপনার ইম্পোর্ট ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাবে। এখন কত পার্সেন্ট আছে? এখন আপনার ধরেন অ্যারাউন্ড 70-65%। আচ্ছা, তো 30-এ 90% হয়ে যাবে। তখন যেটা হবে সেটা হচ্ছে কি আপনার এই যে আপনার, এবং উই আর ভেরি মাচ এক্সপোজ টু দ্য জিওপলিটিক্যাল টেনশনস, কনফ্লিক্ট, তারপরে আপনার প্রাইস ভলাটিলিটি, এগুলোর একটা কিন্তু অ্যাডভান্স কনসিকোয়েন্স আমার ম্যাক্রো ইকোনমিতে পড়বে। এখানে আমার ফিসকাল রেট বেড়ে যাবে, আমার ব্যালেন্স অফ পেমেন্ট
এটা এফেক্ট করবে, আমার ইম্পোর্ট বিল বেড়ে যাবে, ফরেক্স প্রেসারে পড়বে। হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রি কিন্তু আপনার এখানে ডেপ্রিসিয়েশন হবে, যার জন্য কিন্তু ইন্ডাস্ট্রি ওদের যে কম্পিটিটিভনেসটাও কিন্তু হারাবে। কাজে এখানে কিন্তু একটা সার্বিক ম্যাক্রো ইকোনমিতেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কর্মসংস্থান হবে না, ইন্ডাস্ট্রি শাটডাউন হয়ে যাবে। কাজে এখনই আমাদের অ্যাকচুয়ালি বিকল্প পন্থা একটা চিন্তা করতে হবে যে কীভাবে আমরা যে গ্র্যাজুয়ালি, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট খুব একটা যে অল্টারনেটিভ এই মুহূর্তে শর্ট রানে আছে সেটাও না, বাট আমাদের একটা ইন্ট্রিগেটেড পলিসি করতে হবে যেখানে আমরা দেখতে পারবো যেরকম যে ডিফারেন্ট সিনারিওতে যে এলএনজি কতটুকু ইউজ করলে কী পরিমাণ আমার ম্যাক্রো ইকোনমিতে এফেক্ট করছে। আপনি যদি সরকারের ধরেন যে পলিসি মেকিংয়ে থাকতেন এই মুহূর্তে, তো এই যে ধরেন যে সামনে আমাদের কি হতে পারে, আমাদের ডিমান্ড কত বাড়তে পারে, আমাদের ডোমেস্টিক্যালি আমরা কতটা প্রোভাইড করতে পারবো, আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্স আপনি যেটা বললেন 30-90% হবে। সো তাহলে আসলে এখন এই যে পলিসি করতে হবে, তো সেখানে আসলে কি করতে হবে সামনের দিনগুলো সামনে রেখে? আচ্ছা, এখানে আমি প্রথমে যেটা বলবো যেরকম আমাদের ন্যাচারাল গ্যাস এক্সপ্লোরেশনটাকে আরেকটু স্ট্রেনথেন করতে হবে। সেটা কি অফশোর না অনশোর? বোথ অফশোর অ্যান্ড অনশোর ওকে, সিমিলটেনিয়াসলি। অনশোরে কি খুব সুযোগ আছে? লং টার্মে আপনার আমাদের অ্যাটলিস্ট আমাদের দেখতে হবে, উই মে অ্যাকচুয়ালি ট্রাই যেরকম কিছু ডিসকভার করে যে ওয়েদার ইট ইজ পসিবল। কিন্তু এগুলোতে তো অনেক বিনিয়োগ লাগে, অনেক বিনিয়োগ লাগবে, যে কারণে আইওসি ধরেন যে যেটা আপনি শুরুতে বলছিলেন যে পিএসসি এইসব কন্ট্রাক্টগুলো আসলে আরো আপডেট করা দরকার। বিকজ অফ আমরা জানি যে এই যে যারা ফরেন কোম্পানি যারা বিডিং করছে, এই বিএনপি সরকার আসার পরে তারা কিন্তু একটা টেন্ডার ফ্লট করেছে এবং আমরাও একটা রিপোর্ট করেছি, ব্রিটিশ পেট্রোলিয়াম সহ বেশ কিছু কোম্পানি কিন্তু তারা ইন্টারেস্ট শো করেছে। তো সেটা বেসিক্যালি অফশোরে। তো আমাদের আসলে এই যে সামনে সম্ভাবনাটা আপনি কি অফশোরে বেশি দেখছেন? আমরা জানি যে মিয়ানমার কিন্তু এক্সপ্লোর করছে, এক্সট্রাক্ট করছে, অফশোরে অবভিয়াসলি বেশি। এবং আপনি যেটা বললেন শুধু যে আইওসি তো আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, এছাড়া আমাদের কিছু ইনস্টিটিউশনাল রিজিডিটিস আছে। আমরা দেখতে পাচ্ছি বাপেক্স কিন্তু গত 15-16 বছর ওদের কোন আমরা কিন্তু ইনিশিয়েটিভ দেখি নাই। কাজে বাপেক্সকে শক্তিশালী করতে হবে। এর সাথে সাথে আমি আরেকটা জিনিস যেটা এই যদি আমি ন্যাচারাল গ্যাসটাকে ডেভেলপ করতে চাই, আপনি দেখেন যে এরকম আমাদের কিন্তু হিউম্যান রিসোর্সের এখানে একটা ঘাটতি রয়ে গিয়েছে। আপনাকে যদি লেবার ফোর্স সার্ভের যে ডাটা আছে যে 25% আপনার এনার্জি সেক্টরে যারা এখানে আপনার লেবার ফোর্স তারা হচ্ছে গিয়ে ক্যাটাগরাইজড অ্যাজ হাইলি স্কিল ওয়ার্কার। কাজে রিমেনিং যে আপনার 75% দে বিলং টু লো অ্যান্ড মিডিয়াম স্কিল ওয়ার্কার। তো আমাকে এখানে আমার শ্রমবলকে আমাকে ওয়ার্কারদেরকে আমাকে 20% তো আমরা ইউজ করতে পারছি না, সেই 25% আমরা ইউজ করতে পারছি না, যেটা বললাম ল্যাক অফ পলিসি ইনকনসিস্টেন্সি। পলিসি আপনার কন্টিনিউশন বলতে আমাদের এখানে কিছু নেই। আমরা যখন পলিসি করছি এখানে না এই পলিসিগুলো আপনার ট্রান্সপারেন্ট না অ্যাকাউন্টেবল, আমরা কিন্তু পলিসি করে সেটাকে কিন্তু প্রজেক্টে কনভার্ট করতে পারছি না। সো আইডিয়াল সিনারিওতে আপনার কী দেখতে পাই আমরা, যেরকম আপনি পলিসি অ্যাডপশনের পরে পলিসি নিডস টু বি ট্রান্সলেটেড টু আপনার প্রজেক্ট থেকে আমরা ইনভেস্টমেন্টে যাব, ইনভেস্টমেন্ট থেকে হচ্ছে গিয়ে আমরা রিলায়েবল এনার্জির দিকে যাব। কিন্তু এই জায়গাটা কিন্তু বাংলাদেশে একটা ঘাটতি রয়ে গিয়েছে। রাইট। আর এই যে ধরেন যে দক্ষ জনবলের কথা বললেন, কিন্তু আমরা জানি যে বাংলাদেশের ধরেন যে বুয়েটের গ্র্যাজুয়েট যারা বাংলাদেশে ট্যালেন্ট পিপল বলা যেতে পারে, তারা কিন্তু বেশিরভাগই চলে যায় আমেরিকা, কানাডা, এবং সেখানে গিয়ে কিন্তু তারা বড় বড় এইরকম ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি, গ্যাস কোম্পানি এইসব জায়গায় কিন্তু তারা কাজ করে থাকে এবং তারা এফিশিয়েন্টলি কাজ করে। বাট বাংলাদেশে আসলে ওই স্কোপটা বাংলাদেশে নাই। এটা বাংলাদেশের কনজিকিউটিভ যে গভর্নমেন্ট তারাও আসলে এদের রিটেইন করতে পারে নাই, বিভিন্ন রকমের কারণ আছে। তো ডক্টর সাকিব, এবার যদি একটু আসি যে সরকার আপনার এই বাজেটে তারা কিন্তু আপনার রিনিউয়েবল এনার্জি নিয়ে অনেক রকমের ছাড় দিয়েছে, ইম্পোর্টে সব কিছু জিরো করেছে। তো অনেকে বলছে যে বাংলাদেশের আপাতত যেটা কুইক একটা ফুল সলিউশন না হলেও পার্শিয়ালি আপনার শর্টেজের সলিউশন হতে পারে, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে। তো আপনি কি মনে করেন সেটার সম্ভাবনা আমাদের কি? সরকারের আমি এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু দেখেন আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই, আমাদের কিন্তু বিভিন্ন সময় আমরা কিন্তু একটা টার্গেট আমরা ফোকাস করি যে 10%, 15%, 20%, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি আমরা ওই 3%-এর আশেপাশে কিন্তু আমরা ঘোরাঘুরি করছি। কাজে সরকারের যে আপনার
উদ্যোগটা বাজেটে যেটা বলা হয়েছে 2035-এর মধ্যে যে 25% রিনিউয়েবল এনার্জির একটা আপনার বাড়িয়ে নিয়ে যাবে, সেটা অবশ্যই প্রশংসনীয়। 25 or 20? 20%, 20%, সরি। সো এখন কথা হচ্ছে গিয়ে এই 20% অ্যাচিভ করতে গেলে আমাকে কি কি করতে হবে সেটা আমাকে ফোকাস করতে হবে। কি করতে তো হবে? এখানে হচ্ছে কি আপনি যদি আপনার বিভিন্ন জায়গায় যান, যে আমাদের এখনও কিন্তু কিছু সোশিও ইকোনমিক ব্যারিয়ার্স আছে, আমাদের কিন্তু কিছু ইনস্টিটিউশনাল ব্যারিয়ার্স আছে। আপনি সোলার হোমে আপনি ফোকাস করছেন, যে আপনি হয়তো সোলার পাওয়ার, সোলার হোম সিস্টেম আমরা অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু যখন আপনি বিভিন্ন জায়গায় যান, এখানে যে ব্যাটারি যে ইকুইপমেন্টসগুলো আমাদের আছে সেগুলো কিন্তু খুবই নিম্নমানের। আপনি একটা জায়গায় ব্যাটারি সেল করে চলে যাচ্ছেন, 6 মাস পরে কিন্তু সেটা আর আপনার ফাংশন করছে না। Right. এখানে কিন্তু কোনো আফটার সেলস ম্যানেজমেন্ট আমি দেখতে পাচ্ছি না, এইটা একটা ব্যাপার। এবং আমাদের গ্রামাঞ্চলে অ্যাক্সেস টু ফাইন্যান্স এটাও কিন্তু নাই আপনার, যে ওদের কিন্তু একটা অ্যাফোর্ডেবিলিটি ইস্যু আছে, কাজে ওই জায়গাগুলোতে আপনার অ্যাড্রেস করতে হবে। এবং আমরা যদি সোলারের দিকে ফোকাসটা করি, গ্রিডটাকে যদি মডার্নাইজ আমরা না করি, কিংবা যদি আমরা ব্যাটারি সিস্টেম যদি ডেভেলপ না করি, এই যতই আমরা অ্যাম্বিশাস টার্গেট নিই না কেন, এই ম্যাক্সিমাম 20-25% কিন্তু আমরা অ্যাকচুয়াল ইউটিলাইজেশন এটা করতে পারবো রিনিউয়েবল থেকে। কাজে এই জায়গাটা সরকারকে ব্যাটারি যেটা আছে ওটাকে সোলার ব্যাটারির দিকে ফোকাস করতে হবে, এবং সাথে সাথে যে এক্সিস্টিং ব্যারিয়ার্সগুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে কি আমি যেটা বলবো, যে আমাদের কিন্তু লার্জ স্কেল যে ইউটিলিটি পার্ক, সেটা কিন্তু গিভেন দ্য ল্যান্ড কনস্ট্রেন্ট সেটা কিন্তু আমাদের এখানে সম্ভব না। এই জন্য আমাকে কী করতে হবে, আমাদের তো রুফটপ সোলারের দিকে যেতে হবে। তো সেখানে হচ্ছে গিয়ে সরকারি প্রতিষ্ঠান বলেন, বেসরকারি প্রতিষ্ঠান বলেন, সবাইকে কিন্তু একযোগে এগিয়ে আসতে হবে। যে স্পেশালি সরকারি যে আপনার প্রাইভেট সেক্টর তো করছে। আপনি 800-900 মেগাওয়াট কিন্তু ইন্ডাস্ট্রিতে রুফটপ সোলার হয়েছে, এবং এই 26-এও কিন্তু আরো 500-700 মেগাওয়াট রুফটপ সোলার ইন্ডাস্ট্রিতে হবে। কিন্তু সরকারি এস্টাবলিশমেন্ট গুলো, বড় বড় বিল্ডিং, তারা তো এগিয়ে আসছে না। হ্যাঁ, ওদেরকে এগিয়ে আসতে হবে। উপাসনালয় বলেন, বিভিন্ন সরকারি যে স্কুল কলেজগুলো আছে, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, অফিস আদালত, এবং বিভিন্ন এস্টিমেশন বলে আপনি যদি এসব সরকারি প্রতিষ্ঠানগুলো যদি রুফটপ সোলার আপনি ইনস্টল করেন, যে তাহলে কিন্তু আমরা কিন্তু 3000-4000 মেগাওয়াট কিন্তু আমরা এখান থেকে চলে আসতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, রিনিউয়েবল এনার্জি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস যেটা ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট আমরা বলি, এনার্জি এফিসিয়েন্সির দিকে আমাদের একটু ফোকাস করতে হবে। কারণ আমরা জানি যে এরকম আপনার এটা হচ্ছে গিয়ে আপনি যদি ইট ইজ ভেরি ইজি টু সেভ 1 মেগাওয়াট অফ এনার্জি রাদার দেন প্রডিউসিং 1 মেগাওয়াট অফ এনার্জি। এবং আমার বিভিন্ন এস্টিমেশন দেখাচ্ছে সরকার যে 20% যে টার্গেট, যেটা এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভ করবে, সে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যদি এটা করতে পারে তাহলে কিন্তু আমার যে ইম্পোর্ট যে আপনার বিলস, সেটা কিন্তু প্রায় 60-70% কমে যাবে। সো ডক্টর সাকিব, আপনি আপনার গবেষণায় এনার্জি নিয়ে আপনি একটা 4A ফ্রেমওয়ার্ক বলে একটা কথা আছে, তো একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এটা আসলে কি 4A ফ্রেমওয়ার্কটা? ধন্যবাদ সাজাদ ভাই। তো আমি আসলে এনার্জি নিয়ে বহুদিন ধরে গবেষণা করছি। তো সেখানে একটা জিনিস কি, আপনার যে কোনো পলিসি মেকিং লেভেলে যদি আপনি কোনো কিছু অ্যাডভাইস করতে চান, ইউর অ্যাডভাইস নিডস টু বি ব্যাকড আপ বাই প্রপার রিসার্চ। তো আমরা যেটা দেখেছি, আমি এই জন্য 4A ফ্রেমওয়ার্ক আমি একটা থিওরি দিয়েছি, যেখানে হচ্ছে গিয়ে আমি এনার্জি সিকিউরিটিকে আমি দেখি থ্রু দ্য লেন্স অফ 4A। প্রথম এ হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি, সেকেন্ড এ হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবিলিটি, থার্ড এ হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেবিলিটি, এবং ফোর্থ যে এ সেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবিলিটি। সো অ্যাভেলেবিলিটি বলতে আমরা যেটা বলছি যে আমাদের নিরবিচ্ছিন্ন আপনার এনার্জি সরবরাহটা একসময় বোঝাতো, যে আমরা যদি 2000 সালের দিকে যাই, হয়তো আমাদের ভেরি ফিউ পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন তাদের এক্সেস ছিল এনার্জিতে। কিন্তু বিভিন্ন উদ্যোগের কারণে এখন আমরা কিন্তু যে অ্যাটলিস্ট ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি যে সেখানে আমরা ইমপ্রুভ করেছি, এবং আমার যে মডেলের যে এনার্জি সিকিউরিটি ইন্ডেক্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনার্জির যে অ্যাভেলেবিলিটি ওই ডাইমেনশন থেকে আমাদের এনার্জি সিকিউরিটি আমরা অ্যাচিভ করেছি। কিন্তু এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে, আগে আমরা দেখতাম শুধুমাত্র অ্যাভেলেবিলিটি, এনার্জি সাপ্লাই বাড়ানো, কিন্তু এখন আমি যেটা বললে সাথে সাথে আমাকে যেটা রিলায়েবল এবং স্টেবল এনার্জি সাপ্লাইটাকে আমাকে দেখতে হবে। এই জায়গাটা আমাদের এখন একটু গ্যাপ আছে। এবং আপনি যখন এনার্জি যদি আপনি যেটাকে অ্যাভেলেবিলিটি বাড়াচ্ছেন, যদি মার্জিনালাইজ পিপল, প্রান্তিক জনসাধারণ যদি আপনার এটাকে এফোর্ডই করতে না পারে, তাহলে তো সেই এনার্জি আপনার প্রডিউস করে কিংবা এটা সার্কুলেট করে কানেকশন দিয়ে কোনো লাভই নাই। উই আর নট গোয়িং টু ডেলিভার ইট টু দ্য ফিউ এলিটস। এই জন্য এখানে অ্যাফোর্ডেবিলিটি
যেটা সবাই এটা কিনতে পারে ওরকম একটা প্রাইসে এখানে আমাদের নিয়ে আসতে হবে, এবং এই জন্য হচ্ছে গিয়ে হয়তো প্রয়োজন হলে সাবসিডির দিকেও যেতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম সাবসিডি যাতে হয় হচ্ছে গিয়ে টার্গেটেড সাবসিডি। আমাদের দেশে কিন্তু একসময় আপনার 13-14 সালের দিকে কিংবা ওরকম সময় ডেভেলপিং কান্ট্রিজে বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক এডিবির যে রিপোর্টগুলো আছে সেখানে সাবসিডি কিন্তু ওয়াইড স্প্রেড এবং একটা জিডিপির অ্যারাউন্ড 3-4% সাবসিডি চলে যেত। সেখান থেকে এখন কমে আপনার লেস দেন 1% এসেছে, কিন্তু আমি এখনও মনে করি সাবসিডি টার্গেটেড গ্রুপ অফ অডিয়েন্সের কাছে যাচ্ছে না। এখানে গবেষণা দরকার। নেট এফেক্ট অফ দ্য সাবসিডি নিডস টু বি ক্রিটিক্যালি এক্সামিন। আচ্ছা, অনেক দেশে দেখা গিয়েছে আফ্রিকান কান্ট্রিগুলো সাবসিডি দিচ্ছে না আপনি, কিন্তু আলটিমেটলি বেনিফিট নেগেটিভ। এর জন্য আপনার সাবসিডিতে যদিও আমি অ্যাফোর্ডেবিলিটি আমি অ্যাচিভ করতে চাই, আমাকে একটা ওভারঅল ব্যালেন্সের দিকে ফোকাস করতে হবে। থার্ড যে এটা সেটা আপনার অ্যাপ্লিকেবিলিটি। আপনি যখন এখানে আমরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টের কথা একটু আগে বললাম, আমরা ন্যাচারাল গ্যাস আপনার এক্সপ্লোরেশনের কথা বললাম, আমরা এনার্জি এফিসিয়েন্সি কথা বললাম, উইদাউট টেকনোলজি ইউ কুড নট অ্যাচিভ নান অফ দিস টার্গেটস। কাজেই অ্যাপ্লিকেবিলিটি বলতে আমরা যেটা বুঝছি যে আপনি কোন টেকনোলজিটা ইউজ করছেন, কোন টেকনোলজি ইউজ করে আপনি এই যে ন্যাচারাল গ্যাসের যে আপনার বিভিন্ন এক্সপ্লোরেশন এক্সট্রাকশন করছেন, তারপরে আপনি রিনিউয়েবলের জন্য কোন টেকনোলজি, এটা গ্রিড মডার্নাইজ করার জন্য কোন টেকনোলজি, ব্যাটারির জন্য কোন টেকনোলজি আপনি ইউজ করছেন, এবং এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্সেস এগুলোতে কোন আপনার টেকনোলজি ইউজ করছেন। অল অ্যাবাউট টেকনোলজি। অ্যান্ড দ্য ফোর্থ যেটা আপনার অ্যাকসেপ্টেবিলিটি, এখানে দেয়ার শুড বি প্রপার ব্যালেন্স, স্ট্রাইকিং ব্যালেন্স, যেরকম আপনি যে টেকনোলজি ইউজ করছেন এটা কি অ্যালাইন উইথ আওয়ার আপনার এনভায়রনমেন্টাল গোলস, যে ওয়েদার পিপল আর অ্যাকসেপ্টিং ইউর অ্যাডপ্টেড টেকনোলজি। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় গত 15-20 বছরে যে আপনার আনসলিসিটেড ইনভেস্টমেন্ট, যেখানে হচ্ছে গিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে একটা আপনার কোশ্চেন রয়ে গিয়েছে। কাজেই এই অ্যাকসেপ্টেবিলিটির সাথে এনার্জি জাস্টিসও জড়িত, যাতে কনজিউমার প্রডিউসার সবাই একটা এম্পাওয়ার্ড ফিল করে, না যে এখানে একটা ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল ওয়েতে এই এনার্জিটা সরবরাহ করা হচ্ছে। সো এই 4টা এ। তো এই যে 4টা অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি, আপনার যে 4A ফ্রেমওয়ার্ক, তো এটা যদি বলি যে বাংলাদেশের জন্য আসলে আগামী 5 বছরে আপনার এই 4A ফ্রেমওয়ার্কের মধ্যে কোনটি বাংলাদেশের জন্য আসলে বড় চ্যালেঞ্জ? আমার মতে অ্যাফোর্ডেবিলিটি। আচ্ছা, কারণ আমরা যখন এখন এলএনজির দিকে আমরা ঝুঁকে পড়েছি, হ্যাঁ, তার মানে আমাদের মার্কেটটা এক্সপোজড, এবং রিসেন্টলি দেখলেন আপনার যেরকম গ্লোবাল যে ডিসরাপশন হলো, এগুলো কিন্তু আমাদের হাতে নাই আসলে। এজন্য হচ্ছে গিয়ে ওই যে আন্তর্জাতিক বাজারে যে দামের যে উঠানামা, তার সাথে কিন্তু আমার ডোমেস্টিক পলিসিকে অ্যালাইন করতে হচ্ছে। অনেক সময় কিন্তু আমাদের কন্ট্রাক্ট আছে, প্রাইসও বাড়ছে। কারণ এটা কিন্তু রিসার্চ কিন্তু বলে যখন আপনার হচ্ছে গিয়ে কোনো কারণে এনার্জি প্রাইস বাড়বে, সেটা কিন্তু সাথে সাথেই আপনার ইনফ্লেশন ওয়েলকাম করবে। এবং দেখেন আপনার হয়তো একটা লং টার্ম কন্ট্রাক্ট আছে কিন্তু সাপ্লাই ডিসরাপশন হয়ে যাচ্ছে, এবং আপনি ইম্পোর্ট বিল যদি বেড়ে যায়, যেটা একটু আগেও বলছিলাম, আপনার এক্সপোর্ট কম্পিটিটিভনেস হারাই ফেলবো আমরা। সেক্ষেত্রে আমার এমপ্লয়মেন্টে এফেক্ট করবে, এটা আমার ফিসকাল বার্ডেন বেড়ে যাবে, আমার ব্যালেন্স অফ পেমেন্ট বলেন, ফরেক্স বলেন, সবখানে একটা অ্যাডভার্স এফেক্ট করবে। কাজে অ্যাফোর্ডেবিলিটি ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশাল অ্যান্ড চ্যালেঞ্জিং অ্যামাং দ্য আদার 3A's। তো সেটা যদি বলি যে আপনি সরকারের জন্য কি সাজেশন দিবেন যে এই যে অ্যাফোর্ডেবিলিটি, এটা উইদিন মানুষের সক্ষমতার মধ্যে রাখার জন্য এটা সরকারের কোন দিকে ফোকাসটা দেওয়া উচিত? ধন্যবাদ সাজাদ ভাই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে একটা জায়গায় সরকার এখন ফোকাস করতে পারে, সেটা হচ্ছে গিয়ে পলিসি কনসিস্টেন্সি। দিস ইজ ভেরি মাচ ইনভলভ উইথ দ্য ইনভেস্টমেন্ট, বিনিয়োগকারীরা কেন আসছে না, তারা দেখছে যে এখানে একটা পলিসি যখন অ্যাডপ্ট করা হচ্ছে, এটা কিন্তু লং টার্মে কিন্তু সাস্টেন করছে না। কাজে সরকার চেঞ্জ হলে সেটা চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে হচ্ছে পলিসিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে একটা স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে একটা সম্মিলিত ইন্ট্রিগেটেড আপনার একটা এনার্জি পলিসি আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি, কিন্তু সেখানে কিন্তু এক্স্যাক্টলি রোড ম্যাপটা কি সেটা কিন্তু মিসিং। কাজে পলিসি একটা অ্যাডপশন, একটা টাইম রিয়েলিস্টিক পলিসি অ্যাডপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই যে পলিসি যে আমরা করব সেটার একটা রিভিউ অন এ রেগুলার বেসিস, যে আমরা কতটুকু অবজেক্টিভে কতটুকু আমরা টার্গেট চিন্তা করেছিলাম, কতটুকু আমরা অ্যাচিভ করলাম, একটা কোয়ান্টিফাইং মেকানিজম, এই জিনিসগুলো কিন্তু একটা ফোকাস করতে হবে। এর সাথে সাথে আমি যেটা বলবো যে আমাদের কিন্তু কোনো
জবাবদিহিতা নাই। বাংলাদেশে কিন্তু আপনার ধরুন এনার্জি ডাটাবেস, এনার্জি ব্যালেন্স শিট আমি কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো উদ্যোগ আমার চোখে পড়ে নাই। এনার্জি অডিট কাজে এই এই জায়গাটা হচ্ছে কি আপনার, আমরা যারা রিসার্চার আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা একটু আপনার অসুবিধায় পড়ে যাই যখন দেখি ডাটা আমরা পাই না, কিংবা ডাটা কিছু থাকলেও উই ক্যান ক্লিয়ারলি সি ইনকনসিস্টেন্সি। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আপনার একটা ডাটাবেস তৈরি করতে হবে যাতে সবাই দেখতে পারে যে আমরা পলিসিতে যে অবজেক্টিভগুলো ছিল টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান অ্যাচিভ দোজ টার্গেটস। যদি আমরা না অ্যাচিভ করতে পারি আমাদের পলিসিগুলো কিন্তু রিভাইজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র লোকাল এক্সপার্টাইজ যদি আমাদের সবাই মিলে যদি আমরা ওভাবে একটা ভালো জায়গায় সমাধানের দিকে না যেতে পারি, টু সাম এক্সটেন্ট আমরা হয়তো ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করতে পারি, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট দেশের সার্বভৌমত্ব কোনো এখানে এফেক্ট পড়বে না। আপনার ধরেন যে এই যে যেটা আলোচনায় আপনি এনেছেন যে অনেক আমাদের আমদানি নির্ভরতা বাড়ছে, সামনে আরও বাড়বে, তো আসলে এই যে দীর্ঘমেয়াদে ধরেন যে যখন কেউ একটা ইন্ডাস্ট্রিতে করে সে 500, 1000, 2000 কোটি টাকা বিনিয়োগ করে, তো সে তো আসলে 1, 2, 5 বছরের জন্য করে না, সে একটা দীর্ঘমেয়াদে সেটা করে থাকে। তো এখানে এই যে ধরেন যে সরকার চায় বিনিয়োগ আসুক, কর্মসংস্থান হোক, এটা সবাই চাবে স্বাভাবিকভাবে, কিন্তু দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা যদি দিতে হয় তো সেখানে আসলে এই যে আমাদের যে জ্বালানি উৎসের যে বৈচিত্র্য, তো সেখানে আসলে মানে কি করতে হবে সরকারের? এই যে আপনি যেটা বলছিলেন যে পলিসি কনসিস্টেন্সি, এটা একটা বড় ব্যাপার। সো এখানেও আসলে ওই রকমেরই একটা ব্যাপার যে এনার্জি নিয়ে সরকারের পলিসিটা কি, দীর্ঘমেয়াদে কি, সেটা কিন্তু বিনিয়োগকারীরা জানতে চায়। তো সেখানে আসলে কি করা দরকার আপনার পরামর্শ? সেখানে হচ্ছে কি আপনার, আমি যেটা মনে করি এই মুহূর্তে নতুন করে একটা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট একটা ফ্রেমওয়ার্ক, একটা পলিসি করা দরকার, যেখানে আমার ক্লিয়ারলি এখানে ইন্ডিকেশন দেওয়া থাকবে বিনিয়োগকারীরা কেন আমার দেশে ইনভেস্ট করবে, আমরা ওদের জন্য কী কী আমরা প্রণোদনা নিয়ে বসে আছি, এরকম একটা পলিসি তৈরি করা খুবই দরকার। এবং প্রত্যেকটা গভর্নমেন্টাল ওয়েবসাইটে সব জায়গায় সেটা আপনার ভিজিবল থাকতে হবে, যাতে ওরা ওখান থেকে দেশে উই ক্যান সার্কুলেট দিস উইদিন দ্য ডিফারেন্ট এমবেসি, উই ক্যান নেগোশিয়েট, যে একটা আপনার স্টিয়ারিং কমিটি করতে পারি যাদের কাজই হবে হচ্ছে গিয়ে হাউ টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট, হাউ টু এনকারেজ দ্য প্রাইভেট ইনভেস্টর। কিন্তু সেগুলো তো বলে থাকে, কিন্তু মানে বিষয়টা থাকে যে আপনার আসলে এনার্জি যে কিভাবে, ধরেন যে আমি বললাম আমি বাজেটটা দেখেছি, অনেক আলোচনা করেছি, সরকার খুব চেষ্টা করেছে যে বিনিয়োগ বাড়ুক, সেই রকম সুযোগ সুবিধাও দিয়েছে, কিন্তু আমি যেটা মিসিং দেখছি যে বিনিয়োগ করবে কিন্তু সে জ্বালানি কিভাবে পাবে সেটা কিন্তু নিশ্চয়তা নাই। আপনি দেখেছেন আজকেও যে ইন্ডাস্ট্রিতে সরকার গ্যাস দেওয়া আপাতত বন্ধ করেছে বিকজ অফ প্রেজেন্ট কনটেক্সট, FSRU চালু না, তো সব কিছু মিলেই একটা সমস্যার মধ্যে। তো এখানে আসলে এই যে কিভাবে জ্বালানি দেবে সেটাও তো থাকার কথা, যে বিনিয়োগের অবশ্যই একটা আলাদা সেকশনই থাকবে যেখানে হচ্ছে কি আমরা বলে থাকবো যেরকম আন্ডার ডিফারেন্ট সিনারিও, একটা পেসিমিস্টিক সিনারিও থাকবে, একটা অপটিমিস্টিক সিনারিও থাকবে, যে কোন প্রাইসে আমরা ওদেরকে এনশিওর করছি যে ওরা এখানে এসে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কাজ করবে, সব কিছু এখানে একদম ডিটেইল বলা থাকবে। আচ্ছা, ওকে, আমরা আশা করি যে সরকার আসলে সেটা করবে। আপনার যদি আর একটা কথা বলি যে বাংলাদেশের ধরেন যে এই যে নবায়নযোগ্য জ্বালানির অনেক সম্ভাবনা, তো সেটা অনেকেই বলছে, এবং 2030 সালের মধ্যে আপনি যেটা বলছিলেন যে 20% হবে, তো সেখানে আসলে ধরেন যে 20% যদি করতে হয় সরকারের, তো আমি যদি বলি যে আপনি এখানে 2-3টা সাজেশন দেওয়া, যে 20% প্রথমত কি 20% যাওয়া সম্ভব 2030-র মধ্যে নবায়নযোগ্য জ্বালানি? ইটস ভেরি অ্যাম্বিশিয়াস টার্গেট, কিন্তু আমরা সবাই মিলে যদি একযোগে কাজ করি 20% না হলেও কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু ওয়ান্স এগেইন আমাকে যেটা করতে হবে, এই রিনিউয়েবল এনার্জির জন্য আমাকে পলিসি নতুন করে তৈরি করতে হবে। আমার যেটা হয় কি পলিসি কিন্তু আছে, সেই পলিসিতে একটা ক্লিয়ার রোড ম্যাপ থাকবে, যে সেখানে হচ্ছে গিয়ে আপনার যে ফিড ইন ট্যারিফটা কী হবে, সেখানে হচ্ছে গিয়ে আপনার আইডিয়াল এনার্জি মিক্সটা কী থাকবে, এগুলো সব এখানে কিন্তু লেখা থাকতে হবে বিস্তারিতভাবে। এবং এর সাথে
অবশ্যই নেট মিটারিং যেটা, তারপরে স্মার্ট মিটারিং, তারপরে গ্রিড মডার্নাইজেশনস, ওগুলো থাকবে। এবং এর সাথে সাথে আমরা রিনিউয়েবলের কিন্তু অনেকগুলো সোর্স আছে। আমরা একটু আগে সোলারের কথা বললাম, জি। আমরা উইন্ডের যে পোটেনশিয়াল আমাদের কিন্তু 20 গিগাওয়াট কিন্তু পোটেনশিয়াল কিন্তু আছে বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ। কোথায় সেটা উইন্ড হতে পারে? আমরা তো দেখেছি ধরেন কক্সবাজারে একটা সেটা আছে। এখন আপনার 60 মেগাওয়াট আমরা ওখান থেকে পাচ্ছি, যদিও কিছু এখানে কোশ্চেন আছে যেরকম আদৌ কি পাচ্ছে নাকি, কেউ কেউ বলছে পাচ্ছে, কিন্তু পোটেনশিয়ালগুলো আমাদের আছে। কাজে এখানে ফিজিবিলিটি টেস্ট আমাকে করতে হবে। আমাদের রিনিউয়েবল আপনার প্রতিটা মানে ডিসএগ্রিগেট লেভেলে আমাদের কিন্তু দেখেন বায়োগ্যাসটাকে আমাদের আর একটু প্রমোট করতে হবে। যদি এখানে কোনো আপনার বিভিন্ন বিজনেস মডেল আমরা ইনোভেট করতে পারি, সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা কিন্তু বায়োগ্যাসটাকে কিংবা আপনার ওয়েস্ট টু এনার্জি ওই জায়গাগুলো কিন্তু আমরা ফোকাস করতে পারি। এবং আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করে থাকেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের এইটাও খুব একটা সম্ভাবনাময় জায়গা, ক্রস বর্ডার ট্রেডিং। আমরা যদি প্রপার নেগোশিয়েট করতে পারি, ফর এক্সাম্পল আপনি দেখেন আমাদের কিন্তু শীতকালে কিন্তু সারপ্লাস ইলেকট্রিসিটি থাকে, পাওয়ার থাকে। হাউএভার এই ভুটানে কিন্তু আপনার শীতকালে কিন্তু ওরা দে ইম্পোর্ট পাওয়ার। কাজে আমরা যদি একটা নেগোশিয়েট করতে পারি, আপনি একটু আগে বলছিলেন যে ব্রেন ড্রেন হচ্ছে, কাজে আমরা যদি একটা এনার্জি স্কিল রিসোর্স আমরা গ্রুপ তৈরি করতে পারি, দোজ উইল বি এক্সপার্ট ইন টার্মস অফ নেগোশিয়েটিং, তাহলে কিন্তু আমরা যে ইন্ডিয়ার সাথে আলোচনা করে যে একটা ভুটান বাংলাদেশ একটা বায়োল্যাটারাল কিন্তু আমরা একটা ট্রেড আমরা শুরু করতে পারি। আমাদের সারপ্লাসটা ওখানে তখন সেল করা। এটা win-win আমরা তো কিনছি situation। নেপাল এবং ইন্ডিয়া থেকে, তো আমরা अराउंड 1500 মেগাওয়াটের মতো আমরা নিচ্ছি। আমরা কিনছি, রাইট। তো সেক্ষেত্রে কিছুটা রিকভার করতে পারবো যদি আমরাও ওখানে সেল করতে পারি। আচ্ছা, তো সব কিছু মিলেই আসলে যেটা আপনি পলিসি বলেন বা আপনার ধরেন যে এফিসিয়েন্সি বাড়ানো, আমার সিস্টেম লস কমানো, তো সব কিছুর সাথে কিন্তু আসলে একটা সুশাসন জড়িত। তো যেখানে আমাদের সব লেভেলেই ঘাটতি আছে, তো সেটা যদি না হয়, আপনি এই যে যত ভালো কথা বললেন, যত ভালো পলিসি করুক সরকার, তো সেগুলো কি আসলে আপনার সফল হবে? অ্যাবসলিউটলি নট। যে আমাদের সুশাসন এস্টাবলিশ করতে গেলে কি করতে হবে? আমাদের একটা কথাই আছে হচ্ছে গিয়ে, সেটা আপনার হচ্ছে গিয়ে গুড গভর্নেন্স ইজ ভেরি মাচ এসেনশিয়াল ইন টার্মস অফ এনশিওরিং এনার্জি সিকিউরিটি। আচ্ছা। এখন গুড গভর্নেন্সের অনেকগুলো কম্পোনেন্ট আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে আপনাকে যে সবাইকে এম্পাওয়ার্ড করতে হবে। আপনি যখন একটা পলিসি নিচ্ছেন, সেই পলিসিতে হচ্ছে গিয়ে আপনার একেবারে উচ্চ লেভেল, সরকারের উচ্চ লেভেল থেকে যেরকম আপনার অফিসার জয়েন করবে, এবং একেবারে প্রান্তিক যারা লেভেল থেকে তাদেরকেও কিন্তু নিয়ে আসতে হবে, ওদেরকে শুনতে হবে। এবং গুড গভর্নেন্সের একটা এক্সাম্পল বলি, আমাদের কিন্তু আমরা বলছি যে এরকম রেগুলেটরি কমিশন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কিন্তু ওদের যে আপনার একটা হিয়ারিং প্রসেসের মাধ্যমে যে আপনার ইলেকট্রিসিটি প্রাইস ফিক্স করা, এনার্জি প্রাইস ফিক্স করা কিংবা অডিটিং, এই জিনিসটা কিন্তু মাঝখানে আমরা দেখেছি ওদের রাইটটা কিন্তু সরকার নিয়ে নিয়েছিল। হ্যাঁ। তো এখন হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাগুলা, সরকারের যে বিভিন্ন উইংগুলো আছে, সেখানে কিন্তু আমি কোনো ইন্টারফেয়ার করলে কিন্তু অ্যাটলিস্ট দে শুড বি গিভেন দ্য ফ্রিডম টু কাম আপ উইথ দেয়ার ইন্ডিপেন্ডেন্ট যেটা আপনার প্র্যাকটিস। এখানে আমি ইন্ডিপেন্ডেন্ট আপনার একটা এনার্জি রেগুলেটরি কমিশন হতে পারে, এরকম প্রতিটা জায়গায় আপনার স্ট্রেডা যেটা আছে, আমরা দেখবো যেরকম অ্যানুয়ালি স্ট্রেডা কতটুকু ওদের অবজেক্টিভ ফুলফিল করছে, বাপেক্স বলেন, বিপিসি বলেন, পেট্রো বাংলা বলেন, সেই অনুযায়ী হচ্ছে কি আমরা হিউম্যান রিসোর্স তৈরি করে অ্যানুয়ালি আমরা রিভিউ করবো। এখন যেটা হয় যেরকম একটা পলিসি দেওয়া আছে, সেটা কেউ রিভিউ করছে না। গুড গভর্নেন্স কিন্তু এই জায়গাটা ফোকাস করতে হবে যে আপনি একটা পিরিয়ডিক্যালি আপনি রিভিউ করেন। রাইট। এবং সেটা কি হয় না বাংলাদেশে? সেটা বাংলাদেশে ভাবে অ্যাটলিস্ট হলেও এটা আমাদের কাছে আসে না। যেটা বলছিলাম যে একসময় আসলে আমাদের 2007-08 ওই সময় প্রচুর লোডশেডিং ছিল। সো তারপরে কিন্তু ধরেন যে তখন আওয়ামী লীগ সরকার 2009-এর জানুয়ারিতে আসার পরে তারা কুইক রেন্টাল, আইপিপি এগুলো দিয়ে প্রাইভেট সেক্টরে এনগেজ করে তারা খুব দ্রুত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করেছে। এবং সেটা অনেকেই বলে থাকে যে দাম বৃদ্ধি বা বেশি কস্ট হলেও তো বিদ্যুৎটা দেওয়ার একটা চেষ্টা ছিল এবং মানুষ পেয়েছিল। তো তারপরে ধরেন যে যেটা আমরা দেখলাম যে এই যে ওভার ক্যাপাসিটি, তারপরে হচ্ছে ক্যাপাসিটি চার্জ হিসাবে 1 লাখ কোটি টাকার উপরে চলে যাওয়া, তো এগুলো নিয়ে আসলে আপনার অবজারভেশনটা কি? এই যে ওই সময়ে সরকারের কোথায় আসলে, আমি যদি বলি যে আপনার ভুলটা কোথায় ছিল, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ সাজাদ ভাই। প্রথমে বলেন কুইক রেন্টাল। তো 2009 সালে যখন আমাদের কুইক রেন্টাল কোম্পানিগুলোকে ইনভাইট করা শুরু হলো, 3 to 5 years
রাইট। এই একটা টাইম ফ্রেমওয়ার্কের জন্য নিয়ে আসা হলো, এবং ঠিক আছে আপ টু 3 ইয়ার্স এটা একটা অ্যাকসেপ্টেবল একটা জায়গার মধ্যে পড়ে। কিন্তু এই আপনার যে কুইক রেন্টালটা, এটা কিন্তু এটা কন্টিনিউ করে গেল, এবং কন্টিনিউ করে কেন গেল? টু সাপোর্ট এ ফিউ অফ দ্য এলিট গ্রুপ হু আর ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট। এবং ওদের স্বার্থটা দেখতে যেটা হলো আপনার, এই যে আমার ডোমেস্টিক গ্যাসের যে এক্সপ্লোরেশনটা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেল। আচ্ছা। এবং অনেকে, এটাও আমি শুনেছি, আমি দেখেছি যে এলএনজি ইনফ্রাস্ট্রাকচার কিংবা এলএনজি ইম্পোর্টটাকে একটু আপনার প্রমোট করা হয়েছে টু সাপোর্ট এ ফিউ অফ দ্য এলিটস, বর্জুগা যেটাই বলেন আপনারা। এখন হচ্ছে গিয়ে এটার জন্য কি হলো, আমরা হয়তো একটা শর্ট টার্ম সলিউশন পেলাম, কিন্তু একটা লং টার্ম ঝুঁকির মধ্যে পড়ে গেলাম। আমি যদি এই মুহূর্তে আমি মনে করি যে আমি এখন আইওসিকে ইনভাইট করে আমি কালকে থেকে আমি এটাকে ডিসকভার এক্সট্রাক্ট এক্সপ্লোরেশনের দিকে যাব, ইট উইল টেক অ্যাট লিস্ট 15 to 20 ইয়ার্স টু ফিড ইট টু দ্য ন্যাশনাল গ্রিড। মাই গড। এর মধ্যে আমাদের কিন্তু দেখেন অন্য কী সলিউশন আছে আপনার। রিনিউয়েবল আমরা 20% বলছি, এর বেশি তো আমার গ্রিডটা তো সক্ষম না এই 20%-এর বেশি আমরা গ্রিডের মাধ্যমে রিনিউয়েবল সাপ্লাই দেওয়া। কাজে গ্রিডের ওপর আমার এখানে ইনভেস্টমেন্ট লাগবে। এই যে ক্ষতিগুলো হলো, অন্য কোনো জায়গায় আমরা এক্সপোর্ট করলাম না, যে কোলও আমরা নিজস্ব কোল আমরা এভাবে এক্সপোর্ট না করে আমরা আমদানির নির্ভরতা বাড়িয়ে দিলাম। এই যে জায়গাগুলা, এই জায়গাগুলোর জন্য কিছু ফিউ এলিটস, আমি আবারও বলছি যে এরকম ব্যক্তি স্বার্থের জন্য আমার কিন্তু এখন লং টার্মে দেশ একটা সাংঘাতিক এনার্জি সিকিউরিটির ঝুঁকির মধ্যে পড়ে গেল। ক্যাপাসিটি চার্জ নিয়ে বলা হয় যে এটা এই যে এগেইন আপনার মতে যে ফিউ এলিটস বেনিফিটটা পেয়েছে, তো ক্যাপাসিটি চার্জ তো এটা আমরা জানি পৃথিবীর অনেক দেশেই আছে এই বিদ্যুতের ক্ষেত্রে, তো বাংলাদেশে এটা নিয়ে এত সমালোচনা হয় কেন? আপনি দেখেন যেরকম ধরেন 20% আপনার ধরেন একটা অ্যাকসেপ্টেবল জায়গায় আছে। গ্লোবালি আপনি মনে করেন যেরকম যে ক্যাপাসিটি চার্জের যে ব্যাপারটা, যে কিংবা ওভার ক্যাপাসিটি 20% কিন্তু এটা মোটামুটি সব জায়গায় আছে। আমার দেশে কত হয়ে গিয়েছিল? কত? আমার দেশে 55 to 60% এরকম একটা জায়গায় চলে গিয়েছিল। এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এটা কেন করেছে আপনার কি মনে হয়? এটা একটা ভেস্টেড একটা আপনার পলিটিক্যালি মোটিভেটেড একটা আমি বলবো উদ্যোগ, যেখানে হচ্ছে গিয়ে আপনার ব্যক্তি স্বার্থকে বড় করে দেখেছে দেশের স্বার্থের থেকে। ওকে ডক্টর সাকিব, আলোচনা একদম আমরা শেষের দিকে। আপনাকে যদি বলি যে আপনি যেটা বলছেন যে এখনও যদি আমাদের অফশোরে গ্যাস এক্সপ্লোর করা শুরু হয়, দ্যাট উইল টেক অ্যাট লিস্ট 15 to 20 ইয়ার্স। তাহলে আসলে এই যে 15-20 ইয়ার্সে আমি যদি বলি যে যারা বিনিয়োগ করতে চায়, যারা ইন্ডাস্ট্রি করতে চায়, তাদের জন্য আপনি কি সাজেশন দিবেন ইন টার্মস অফ ইউজ অফ এনার্জি? ওদেরকে আমাদের যেটা এখন আপনার একটা সিগন্যাল দেওয়া লাগবে যে ইন টার্মস অফ পলিসি অ্যাডপশন উই আর ভেরি মাচ অ্যালাইন্ড। আমাদের শর্ট টার্ম পলিসি থাকবে, আমাদের মিডিয়াম টার্ম পলিসি থাকবে, আমাদের লং টার্ম পলিসি থাকবে। আমি ওনাদেরকে বলবো যে আপনারা এখন বাংলাদেশে ইনভেস্ট করেন। বর্তমান সরকারের যে আপনার অবজেক্টিভস, ওদের যে আপনার ভিশন মিশন, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এরকম যে ওরা এই এনার্জি সেক্টরটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর হিসেবে বিবেচনা করছে, এবং এটাকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যা যা আপনার করা দরকার তারা কিন্তু সেটায় আপনার অঙ্গীকারবদ্ধ। কাজে আমাদের রেগুলেটরি কমিশনকেও তারা এখন অনেক স্বাধীনতা দিচ্ছে, এবং সাথে সাথে তারা হচ্ছে গিয়ে বিডা বলেন অন্যান্য প্রত্যেকটা উইং কিন্তু তারা ইনভেস্টমেন্ট নিয়ে আসার চেষ্টা করছে। এবং এর সাথে সাথে হচ্ছে গিয়ে সরকার সমস্ত আপনার ইনিশিয়েটিভগুলো নিবে যাতে একটা রিলায়েবল সাপ্লাই বিনিয়োগকারীরা পায়, যাতে এরকম অ্যাটলিস্ট এই পাওয়ার ক্রাইসিসের জন্য ওদের প্রোডাকশনে কোনো সমস্যা না হয়। এই জায়গায় আরেকটা সাজেশন কি আপনি ধরেন যে ইন্ডাস্ট্রিগুলো তাদের যে মেশিন বা জেনারেটর বা অন্যান্য ইকুইপমেন্ট, সেটা বয়লার থেকে শুরু করে মেনিথিং, তো সেখানে কি ধরেন যে এরকম এনার্জি এফিশিয়েন্ট তো এখন অনেক ধরনের মেশিনস এন্ড ইকুইপমেন্ট আছে, তো আমাদের যারা বিনিয়োগকারী তাদের কি সেখানে যাওয়া উচিত? তো তখন তারা বলে যে এটা অনেক দাম, তো সেখানে কি আসলে সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে কোনো রকমের সংযোগ আলোচনা হতে পারে কিনা? সরকার তো জ্বালানিতে প্রচুর সাবসিডি দিচ্ছেই, তো সেটা যদি একটু ঘুরিয়ে দেয়।
এই ধরনের কিছু কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। এবং এর আগে একটা কথা আমি যেটা বলতে চাই, সরকারের বিভিন্ন কিন্তু যে অঙ্গ প্রতিষ্ঠান, ওদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। আমরা অবশ্যই। বিগত সময় দেখেছি যে আমরা রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করতে চাচ্ছি, কিন্তু এনআরবি কিন্তু ইম্পোর্ট ডিউটিস ট্যাক্স বসিয়ে দিচ্ছে সোলার ইনভার্টারের উপরে। কাজে এবারে বাজেটে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আমরা বলবো যে বিনিয়োগকারীরা এটাকেও অবজার্ভ করতে পারে। সরকার কিন্তু 2035 সাল পর্যন্ত কিন্তু আপনার সোলার প্রজেক্টের জন্য কিন্তু ট্যাক্স হলিডে দিয়েছে। এবং যারা রিনিউয়েবল ইকুইপমেন্ট যারা প্রোডাকশনে যাবে, ওদেরকেও কিন্তু আপনার অনেক ছাড় দিয়েছে। তো এই জন্য হচ্ছে গিয়ে আপনার সরকারের সাথে তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোর সাথে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এবং এই যে আপনার বাজেটের যে একটা ক্লিয়ার রোড ম্যাপ, এখানে তো আপনি ধরেন আমরা পুরো পিকচারটা পাচ্ছি না, এইটা একটা আপনার পলিসি পেপারের মতো করে তারা প্রাইভেট পার্টিসিপেশনটাকে এনকারেজ করার জন্য, ইনক্রিজ করার জন্য দে শুড হ্যাভ এ রেগুলার কোঅর্ডিনেশন মিটিং উইথ দ্য প্রাইভেট সেক্টর। যেটা আবারও বলছি, বিভিন্ন মডেল আছে আপনার, ওপেক্স, ক্যাপেক্স, এবং ওই যে আমরা একটা মডেল বলি বিওটি, বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার, যে আমরা ট্রান্সমিশন সেক্টরে ওদেরকে নিয়ে আসতে পারি। এবং জেনারেশন সেক্টরে আমরা এটা বলবো যে না, অ্যাটলিস্ট গভর্নমেন্ট উইল এনশিওর কোনো রকম বাধাগ্রস্ত হবে না। এবং আপনার একটা যেটা বললেন সেটা হচ্ছে গিয়ে, আমি এটাকে বলি যে রেভিনিউ নিউট্রাল সাবসিডি ডাইভার্সিফিকেশন প্রোগ্রাম, যে সাবসিডি আমরা ডাইভার্সিফাই করব। এখন আমরা যেরকম ডার্টি ফুয়েলের সাবসিডি দিচ্ছি, সেখান থেকে কমিয়ে নিয়ে এসে আমরা কোথায় দিব? রিনিউয়েবলে নিব, ওখানে নিয়ে যাব। এবং যে কোনো ধরনের সাবসিডি আপনি যখন উইথড্র করতে যাবেন, তখন কিন্তু ইট ইজ ওয়েলকামিং সাম সর্ট অফ পাবলিক ক্যাওয়াস। কাজে আপনাকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে, আপনাকে জনসাধারণকে বলতে হবে, এই ওয়ার্ডটাকে বলতে হবে রেভিনিউ নিউট্রাল। গভর্নমেন্ট ইজ নট গোয়িং টু টেক এনি মানি ফ্রম দিস সাবসিডি উইথড্রয়াল। এটা ওদের গ্রেটার ওয়েলফেয়ারের জন্যই অন্য রিনিউয়েবল কিংবা এনার্জি সেক্টরে ইউজ করা হচ্ছে। সো এই জায়গাটা আমার মনে হয় সরকার বিবেচনা করে দেখতে পারে। ওকে ডক্টর সাকিব, আপনার যারা আমাদের প্রোগ্রামটা দেখছে, এদের মধ্যে অনেকেই আছে স্টুডেন্টস, এবং তারাও আসলে গবেষণা করতে চায়। আপনি একজন গবেষক, জাতীয় আন্তর্জাতিক জার্নালে আপনার গবেষণা পাবলিশ হয়েছে আমরা জানি। তো এই যে তরুণ গবেষকদের জন্য আপনার কি সাজেশন দেবেন খুব সংক্ষেপে? ধন্যবাদ সাজিদ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কি, আমি এখানে আরেকটা যেটা বলবো, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের বুয়েটে কিন্তু কিছু প্রোগ্রাম আছে, এনার্জি স্পেসিফিক প্রোগ্রাম। কিন্তু আমার খুব আসলে খারাপ লাগে দেখতে, আমি যখন বাইরে পড়াশোনা করেছি আমার পিএইচডির সময়, মাস্টার্সের সময়, পোস্ট ডক্টরাল ফেলোশিপের সময়, যে প্রতিটি ইউনিভার্সিটিতে কিন্তু আপনার এনার্জির একটা প্রোগ্রাম আছে, মাস্টার প্রোগ্রাম, অনার্স প্রোগ্রাম। কিন্তু আমাদের দেশে কিন্তু আমি ইভেন আমার ইউনিভার্সিটিতেও যেরকম সেপারেট এনার্জি স্পেসিফিক প্রোগ্রাম বলেন, যে অন্যান্য জায়গায় দেখছি যে এরকম কোর্স কিন্তু নাই। কাজে এই মুহূর্তে আমি মনে করি যে অনেক তরুণ গবেষক কিন্তু উঠে আসছে, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু বি ইনভলভ ইন দ্য এনার্জি রিসার্চ। তো ওদেরকে আমাদের এনকারেজ করতে হবে বাই অফারিং ডিগ্রিজ, বাই অফারিং প্রোগ্রামস ওর কোর্সেস। আর যারা তরুণ গবেষক, আমার একটা যেটা সাজেশন থাকবে, বি এথিক্যাল রিসার্চার। রিসার্চে কোনো শর্টকাট নাই, যে উই হ্যাভ টু পেশেন্ট রিসার্চ ইজ গোয়িং টু টেস্ট ইউর পেশেন্স লেভেল। যে আমরা কখনো ডাটাকে আমরা ম্যানিপুলেট করব না, আমরা একটা সময় নিয়ে যখন রিসার্চ করব, উই ট্রাই টু কাম আপ উইথ এ পলিসি ফাইন্ডিংস। রিসার্চ শুড বি সোশ্যালি ইম্প্যাক্টফুল অ্যান্ড পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। কপি পেস্টটা এটা অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস, এখন তো এআই এর যুগে, এআই তো আসলে আমরা ফলোইং দ্য গ্লোবাল ট্রেন্ড, আমাদেরও এখন কারিকুলামে এআইটাকে ইউজ করতে হচ্ছে। এবং আপনি যখন রিসার্চ করবেন, এটা তো ডকুমেন্টেড করতে হবে, আপনার কাজটা মানুষকে জানাতে হবে। আপনার নিউজ পেপার আর্টিকেল হতে পারে, আপনার বিভিন্ন জার্নাল আর্টিকেল হতে পারে, সেখানে কিন্তু আপনাকে একেবারে যদি এআই এর ব্যবহারটাকে হচ্ছে গিয়ে আপনার লিমিট করতে হবে। কেননা যদি আপনি বেশি এআই ইউজ করে ফেলেন, এটা কিন্তু বিভিন্ন সফটওয়্যার কিন্তু আছে, তারা কিন্তু ডিটেক্ট করে ফেলবে এবং আপনার পেপার কখনো পাবলিশেবল হবে না। কাজেই এই জিনিসগুলো আমাদের তরুণ যারা গবেষক, ওদেরকে মাথায় রাখতে হবে। ইয়েস ডক্টর সাকিব, একদম শেষ প্রশ্ন। আমরা আপনার জানি যে আপনার অধ্যাপনার পাশাপাশি আরেকটি আপনার হবি আছে হয়তো, সেটা আপনি একজন কিবোর্ডিস্ট, আপনি প্রফেশনালি কিবোর্ড বাজিয়েছেন, আমরা জানি যে ব্যান্ডের সঙ্গেও ছিলেন। তো এই যে অর্থনীতির মতো একটা কমপ্লেক্স সাবজেক্ট, সেটা আপনি পড়াচ্ছেন, এনার্জি নিয়ে গবেষণা করছেন, তো একই সাথে আপনার এই যে একটা মিউজিক সত্তা, এগুলোর সাথে আসলে কিভাবে আপনি ভারসাম্য করে থাকেন?
মিউজিক আসলে একটা প্যাশন। তো আমি ছোটবেলা থেকে একটা সংস্কৃতি মনা পরিবারে বড় হয়েছি। আমার বাবা মা আমাকে এনকারেজ করেছে গান বাজনা করার জন্য, এবং সেখান থেকে আমার সুর। আমি বড় হয়েছি কলোনিতে, ওই একটা গভর্নমেন্ট কলোনিতে আমার মা সরকারি চাকরি করতেন। তো সেখানে প্রতি বছর আপনার 21শে ফেব্রুয়ারি, আপনার 26শে মার্চ, 16ই ডিসেম্বরে প্রোগ্রাম হতো, আমি ওখানে পারফর্ম করতাম। তারপরে যখন আমরা নর্ডাম কলেজে আমরা বেশ কিছু বন্ধুবান্ধব মিলে আমরা একটা ব্যান্ড ফর্ম করলাম, সেখান থেকে আমার প্রফেশনাল লেভেলে মিউজিশিয়ান যে হিসাবে জার্নিটা সেটা শুরু। আমি ডার্ক ফেথ নামে আমার একটা ব্যান্ড ছিল আমাদের কলেজে, সেখানে আমি ছিলাম। তারপরে শাহেদ নামে একজন সোলো আর্টিস্ট আছে যে জীবনমুখী গান করে, খুবই আন্ডাররেটেড, বাট ওনার গানের প্রতিটা গানের একটা মিনিং আছে। শাহেদ ভাইয়ের সাথে আমি বহুদিন গান করেছি, আমি শিরোনামহীনে বাজিয়েছি, আমি মেটাল মেজ একটা মেটাল ব্যান্ডে আমি বাজিয়েছি, এবং এর সাথে সাথে আমাদের একটা ব্যাচ ভিত্তিক ব্যান্ড 9698, আচ্ছা, সেখানে আমি কিবোর্ডিস্ট হিসাবে এবং ভোকাল হিসাবে আমি কাজ করেছি। যেটা হচ্ছে কি, এটা আসলে আপনাকে একটা মোটিভেশন দেয়, ওকে, ইট বুস্ট ইউর এনার্জি, যে আপনি মিউজিক করে আপনি শো করেছেন, যখন দেখা গেছে আপনার রিসার্চ প্রোডাক্টিভিটি আরও বেড়ে গেল। ও, তো এই জন্য এখনো করছেন এটা? এখন একেবারেই আপনার মানে লিমিটেড স্কেলে, যদি কোনো ফ্যামিলি গ্যাদারিং হয় কিংবা কোনো মানে স্পেশাল কোনো আপনার প্রোগ্রাম, সেই ক্ষেত্রে আমরা হয়তো বন্ধু বান্ধব মিলে করি। কিন্তু এখন ওই টু বি অনেস্ট যে প্রফেশনাল যেটা এঙ্গেজমেন্ট কমিটমেন্টের জন্য যে একদম আগের মতো ওই ভাবে করতে পারছি সেটা না। রাইট। ওকে, ডক্টর সাকিব বিন আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ TBS ইকোনমিতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর সাকিব বিন আমিন, প্রফেসর ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছেন, এবং উনি আসলে এনার্জি নিয়ে অনেক গবেষণা করেন। তো বাংলাদেশের আসলে এই যে জ্বালানি খাতের যে বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ, এবং আসলে সরকারের কি করা দরকার, বিভিন্ন পলিসি এবং নীতিগত বিষয় নিয়ে উনি অনেকগুলো পরামর্শমূলক কথা বলেছেন। এবং সামনে আসলে আমাদের যেটা আলোচনায় এসেছে যে আমরা যতই বিনিয়োগ চাই দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে, কিন্তু আমরা যদি জ্বালানিটা ঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের বিনিয়োগ হবে না। তো এটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটা সরকারকে ভাবতে হবে যে সামনে আসলে তারা কি করবে। তো তারই পার্ট হিসেবে আমরা দেখেছি যে সরকার রিনিউয়েবল এনার্জিতে বড় একটা ফোকাস দিয়েছেন। তো সেটা দিয়ে হয়তো পুরোটা সমাধান হবে না, বাট সেটাও পার্শিয়ালি হলেও সেটা দেশের জন্য ভালো, সরকারের টাকা সেভ হবে, তো বাংলাদেশের জন্য ভালো হবে। সো দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আমাদের এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।